আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সকালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিচারের এখতিয়ার নিয়ে আবেদন করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাজুল ইসলাম। এদিন জুলাই গণহত্যায় বিভিন্ন মামলায় সাবেক এসপি আবদুল্লাহ হেল কাফিকে ২৬ ডিসেম্বর, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে ২৫ ডিসেম্বর ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৩০ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইসলাম। অধরা ইয়াসমিন, এই বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে আর কি জানতে পেরেছেন জানাবেন। ফারিয়া যেমনটি বলছিলেন যে জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে আজ ৮ আসামিকে ৮ পুলিশ সদস্যদেরকে সাবেক কর্মকর্তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় কাশিমপুর কারাগার থেকে। তো তাদের বিরুদ্ধে যে বিষয়টি জানা গেছে এবং যে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনকে দাখিল করতে বলা হয়েছিল, সেই তদন্ত প্রতিবেদন কি বলছে সেটা নিয়ে এখন আমি আপনাকে জানাবো বিস্তারিত। তদন্ত প্রতিবেদনের জন্য আসলে প্রসিকিউশন বলেছেন যে জোনায়েদ আহমেদ পালককে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং সেই সময় জুলাই আগস্ট গণহত্যার সময় যে ইন্টারনেট বন্ধ কিংবা সাবমেরিনের নিচ দিয়ে যাচ্ছে ক্যাবেল, তার কাটা হয়ে গেছে, এমন নানা তথ্য জোনায়েদ আহমেদ পলক যে দিচ্ছিলেন, সেই বিষয়ে জোনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে বলেছেন যে সেটি শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, যেন বিশ্ববাসী যেন না জানতে পারে যে বাংলাদেশে আসলে কি হচ্ছে সে সময়। এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে এতগুলো ছাত্র জনতার এই আন্দোলনে এত মানুষ মারা গেছে, সেটা যাতে বিশ্ববাসী যাতে না জানতে পারে, সেই কারণেই আসলে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, এমন তথ্য দিয়েছেন প্রসিকিউশন টিম। এছাড়া একটু বলে রাখি যে তদন্ত প্রতিবেদন আসলে দাখিল করার কথা বলা হয়েছিল, 1 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেটির জন্য প্রসিকিউশন টিম আরও 2 মাস সময় চেয়েছে। 20 ফেব্রুয়ারির মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল আসলে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এছাড়া একটু যদি বলি যে এই গণহত্যার মামলায় আসলে 3 জন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জিজ্ঞাসাবাদে আসলে জানা যাবে আরও অনেক তথ্য। একটু বলি যে সাভারে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় শাহিদুল, সাভারে 6 জনকে হত্যার ঘটনায় কাফি এবং পুলিশ মহাপরিদর্শককে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি কিন্তু ট্রাইব্যুনাল দিয়েছেন। আর এগুলো শুরু হবে, আবদুল্লাহ মামুনকে জিজ্ঞাসাবাদ করবে 30 ডিসেম্বর এবং বাকি যে 2 জন রয়েছে 26 এবং 27 ডিসেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া যদি একটু আপনাকে বলি যে জুলাই আগস্ট গণহত্যায় সাক্ষীদের টার্গেট কিলিং করা হচ্ছে, এমন খবরও পাওয়া গেছে। প্রসিকিউশন টিম বলেছেন যে সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। এছাড়া বিভিন্ন বিষয়ে তথ্য প্রসিকিউশন টিম আমাদেরকে দিয়েছেন। তবে বিশেষ যে কথাগুলো বলেছেন যে তাদের যে তদন্তটা, সেই তদন্ত যাতে সঠিকভাবে হয়, সেজন্যই আসলে তারা আরও 2 মাসের সময় চেয়েছিলেন ট্রাইব্যুনালের কাছে, আর সেটি মঞ্জুর হয়েছেন। অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 20 তারিখ আসলে তারা একটা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে আসলে এই 8 পুলিশ কর্মকর্তার নিয়ে সর্বশেষ। অধরা, আপনাকে ধন্যবাদ।
নির্বাচনে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় হতাশ বিএনপি। তার বক্তব্যে সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোড ম্যাপ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খান আলামিনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সময় নিয়ে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেবেন, সেটাই জাতি প্রত্যাশা করেছিল, কিন্তু তার বক্তব্য ছিল অস্পষ্ট। এটি জাতিকে হতাশ করেছে। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়েছে, তা নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কোনো কারণ নেই বলে মনে করেন তিনি। বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে ভোট গ্রহণ সম্ভব। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী। প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। তো ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের ক্ষমতা এখানে। খান আলামিন, RTV, ঢাকা। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দরকার। এ নিয়ে দ্বিমত থাকলে রাষ্ট্র পরিচালনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র মেনে নেবে না জাতি। 4 মাসে জাতির কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে হতাশা প্রকাশ করেন তিনি। জাহিদ রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 5 মাস চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তাদের প্রস্তাব জমা দেওয়ার সময় শেষ হচ্ছে ডিসেম্বরে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সরকার 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের আয়োজনের কথা জানিয়েছে। 2026-এর জুনের 30 তারিখের এমন বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। কিছু সংখ্যক আতেল বসে বসে তারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, তারা সংবিধান সংশোধন করবে, তাদের ইচ্ছামতো সংস্কার করবে, জনগণের কোনো ভূমিকা নাই, এটাই আমাদের কাছে দৃশ্যমান হয়। তো যখন নির্বাচিত সরকার থাকে না, তখন এই ধরনের অনেক গায়ে মানে না আপনি মোড়লে দেখা পাওয়া যায়। এটি অত্যন্ত দুঃখজনক, কারণ শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছে, যেটা এই সরকার মোকাবেলা করতে পারবে না। বিলম্ব না করে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনের দাবি আমির খসরু মাহমুদ চৌধুরীর। নতুন প্রজন্ম তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। বাংলাদেশের ভিতরে বাইরে যারা স্টেক হোল্ডার আছে, তারা অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে যাদের সাথে তারা কাজ করবে। যারা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার পিছনে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। সুতরাং আমাদের নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখানে দ্বিমতের তো কিছু নাই। কারো আজ্ঞাবহ নয়, নিজেদের ভোটে নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় জনগণ, এমন মন্তব্য বিএনপি নেতাদের। প্রতিবেশী রাষ্ট্র শেখ হাসিনাকে আবার বসিয়ে দেওয়ার জন্য তারা তৎপর, এবং তাদের একটা আজ্ঞাবহ সরকার দরকার বাংলাদেশে। বাংলাদেশ যে কারো আজ্ঞাবহ হবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে কখনোই কোনো ধরনের কম্প্রোমাইজের মধ্যে হবে না, এ ব্যাপারে আমরা জনগণকে অবহিত করব। ভারত বাংলাদেশের যে সম্পর্ক গড়ে তোলার কথা,
সেই সম্পর্ক যে বিনষ্ট হয়েছে এটাতে নিয়ে কোনো কারো সন্দেহ নেই, এবং তারা সেটাকে তারা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগামী বছরের মাঝামাঝির আগেই নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। সংস্কার করা তো সোজা না, 4 মাস তো চলে গেল, কি সংস্কার, কোথায় কি সংস্কার হয়েছে? জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। মূল্যস্ফীতি না কমায় অতিরিক্ত চাপে আছে বাংলাদেশ, আর এটা বাড়তে থাকলে সামনে আরও সংকট তৈরি হবে বলে জানিয়েছেন IMF প্রধান ক্রিস পাপাচার্চিও। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চাপ শুধু অন্তর্বর্তী সরকারের নয়, যে কোনো সরকারের উপরই থাকবে। অর্থনীতির এই নাজুক পরিস্থিতি সামলাতে না পারলে নির্বাচিত সরকারের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হবে। এছাড়া বাংলাদেশ সরকার যে অতিরিক্ত $750 মিলিয়ন চেয়েছে তা দেওয়ার বিষয়ে পর্যালোচনা চলছে জানিয়ে ক্রিস পাপাচার্চিও বলেন, পর্যালোচনা ছাড়া আর নতুন অর্থ ছাড় দেওয়া হবে না। So inflation remains much higher than our expectations. So you have a picture of low growth, high inflation that puts additional pressures on the balance of payments, on reserves, for example. And things become even worse when you think about the banking sector. This is an area where the IMF has been very vocal, especially in the area of non-performing loans and how they are recorded, how they are measured and how they are recorded. And systematically, even before the program, we know that these measures are biased upward. টঙ্গী ইজতেমা ময়দানের সংঘর্ষকে কেন্দ্র করে 144 ধারা জারির পর থেকে মাঠে নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রচারের পর থেকে মাঠ ত্যাগ করতে শুরু করে সাতপন্থী অনুসারীরা। আশপাশে 3 কিলোমিটারের মধ্যে কোনো রকমের গণজমায়েত না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কটিতে চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিজিবি ও পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নজরদারি করছে। এরা অতর্কিতভাবে এসে আমাদের উলামায়ে কেরামের লোকদেরকে তারা নিহত করছে। প্রচুর পরিমাণ যে ইজতেমার জন্য যেগুলো প্রস্তুতি নেওয়া হয়েছিল সব কাজ তারা লন্ডভন্ড করে দিচ্ছে। ময়দানের মাল সামান ময়দানেই থাকবে, আমরা নিতে আসছি না, এগুলো আমরা হেফাজত করার জন্য আসছি। প্রায় 500 জনের লোক আমরা এখানে পাহারাদারি এখন বর্তমানে আছে, এবং দায়িত্বরত দেখতেছেন আপনারা, কর্তব্যরত যারা আছে ওনারা আমাদের সহযোগিতা করতেছে, বাকি যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। কক্সবাজারে পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 2 জন। সকাল 7টার দিকে পেকুয়া ABC আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় বিপরীতমুখী একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুতে কভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা 2 বন্ধু নিহত হয়েছে। গেল রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুন্সিগঞ্জের বাউশিয়া গ্রামের আশরাফুল আলম এবং চর 14 কাহিনী গ্রামের অসীম শেখ। অন্যদিকে খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আনুমানিক 20 জন আহত হয়েছে। ভোর 6টার দিকে খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে সাজেক বেড়াতে এসেছে বলে জানিয়েছে পুলিশ। দেশে চলতি বছরে নিপাহ ভাইরাসের 4 জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। মৃতদের 2 জন শিশু, 3 জন পুরুষ। শিশুদের 1 জন মেয়ে ও 1 জন ছেলে। সকালে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর মিলনায়তনে নিপাহ ভাইরাস বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে এই তথ্য জানান IEDCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন। আগামী বছরের মধ্যে নিপাহ ভাইরাসের টিকা আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তবে টিকা পাওয়া গেলেও তা বাণিজ্যিক হবে না বলেও জানান তিনি। পরবর্তীতে আস্তে আস্তে তাদের যে এনকেফালাইটিস রিলেটেড যত সিমটম, যেমন তাদের খিঁচুনি হতে পারে, তাদের অজ্ঞান হয়ে যেতে পারে, তাদের ঘাড়টা শক্ত হয়ে যায় এবং আলটিমেটলি তারা আনকনশাস হয়ে যান। এর সাথে শ্বাসকষ্ট হয়। যেহেতু এখন পর্যন্ত ভ্যাকসিন নাই, কোনো থেরাপিউটিক্স নাই, সেই ক্ষেত্রে আমাদের একটাই করণীয়, সেটা কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না। নগর বর্জ্যের সুগন্ধ পেতে মরিয়ায় রাজধানীর এলাকা ভিত্তিক কমিটি ও সোসাইটিগুলো দায়িত্বপ্রাপ্ত ইজারাদারদের তোয়াক্কা না করে নিজেরাই বর্জ্য সংগ্রহে নেমে পড়েছে তারা। লাভজনক বর্জ্য বাণিজ্যই এর কারণ।
প্রভাবশালী সোসাইটির হাতে অনেকটাই জিম্মি ইজারাদাররা। সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়েও সুফল মিলছে না। শাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করেন কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী। সকাল থেকে ভ্যান নিয়ে পাড়া মহল্লায় নেমে পড়েন তারা। গায়ের ঘাম ঝরিয়ে বাসাবাড়ি থেকে রেস্টুরেন্টের বর্জ্য সংগ্রহ করে নগরকে পরিচ্ছন্ন রাখলেও তাদের জীবন বেহাল। পরিবার চালাতে বাধ্য হয়ে এই পেশায় নেমেছেন কেউ কেউ। ড্রাম আছে, ড্রাম থেকে নিয়ে আসি আর কি। মানে উঠতে গেলে তো কষ্টটা একটু বেশি হয়। সকাল 6টা বাজে এলো, আমাকে দিন রাত পার করার লাগে এই জায়গায় দাঁড়ায় থেকে। দক্ষিণ সিটির নতুন ইজারাদাররা সব শর্ত মেনে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দেওয়ার আশ্বাস দেন। পরিচ্ছন্নতা কর্মী আছে, ওদের দিকটাকে আমরা গুরুত্ব দিই। ওরা যেহেতু পরিশ্রম করে, ওদের সঠিক যাতে মূল্যায়ন হয়, সঠিকভাবে তারা যাতে পারিশ্রমিক পায়, সেদিকটা আমরা বিবেচনা করি। উত্তর সিটিতে অন্তত 2 দশক ধরে বর্জ্য সংগ্রহের কাজ করছে গ্রামীণ এন্টারপ্রাইজ। বিগত দিনে কাউন্সিলর আর এখন বিভিন্ন সোসাইটির দৌরাত্মে হিমশিম দশা তাদের। 4 ভাগের 1 ভাগ আমি পরিচালনা করি, আর বাকি 3 ভাগ কোনো গলি আছে মসজিদ কমিটি, সে এটা তার আন্ডারে চলবে। বাড়িওয়ালা কমিটি, তাদের কাজ কি? তারা তো পারমিশন দেয় না, সিটি কর্পোরেশন তাদের অনুমতি দেয় না। 5ই আগস্টের আগেও ছিল, এখনো আছে। উত্তর সিটির জাফরাবাদ ও গুলশান সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জাফরাবাদ কল্যাণ সমিতি আজ থেকে 35 বছর ধরে গভর্নমেন্টে আসুক, 35 বছর এইভাবেই ওনারা করতেছে। তাদের সাথে আলাপ করলে আমার মনে হয় ভালো হয়। উত্তর সিটি কর্পোরেশন বলছে নতুন করে টেন্ডার দেওয়ার পর এমন সুযোগ আর দেয়া হবে না। অন্যদিকে দক্ষিণ সিটি অভিযোগ পাওয়ার সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। অন্যান্য সোসাইটি যারা আছেন, বিষয়টি হলো আমরা বনশ্রীকে অনুমতি দিয়েছি, তাদের ময়লাটা তারা আমাদের এসটিএসে নিতে পারবে, কিন্তু অন্য কোনো সোসাইটিকে তো আমি অনুমতি দেইনি। প্রত্যেকটি ওয়ার্ডে আমার অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই সেটা আসবে। অনেকটা ইনফর্মালি পরিচালিত হতো আগে, এইটা আমরা একটা ফর্মাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই যারা ইন্টারেস্টেড এই কাজটা করার জন্যে, তাদের কাছ থেকে আমরা ইউআই নিয়েছি। প্যারামিটার অনুযায়ী যে সবচেয়ে বেশি কম্পিটেন্ট হবে আমরা চেষ্টা করব তাকে যাতে কাজটা দেই। আর বর্জ্য নিয়ে বিশৃঙ্খলা দূর করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজধানী গড়তে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ চান নাগরিকরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চ। অন্যথায় 22 ডিসেম্বর শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশনে কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছে সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি দেওয়া হয়। এইসব হত্যাকাণ্ড আওয়ামী লীগের বড় পরিকল্পনার একটি অংশ বলেও অভিযোগ করেন তিনি। ছাত্র জনতা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, তাদের সবথেকে বেশি বিপন্ন, তাদের কোনো নিরাপত্তা নাই। সৌদি আরবে বিনিয়োগের লাইসেন্স দিতে উদ্বোধন হলো সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশনের নতুন শাখা। রাজধানীর নয়াপল্টনে রূপায়ণ প্লাজার শাখাটি উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক হৃদয় সুলতান। সৌদি আরবে সহজে বিনিয়োগ করতে বাংলাদেশিদের ইনভেস্টমেন্ট ও কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে প্রতিষ্ঠানটি। তারা ইউরোপ ও আমেরিকার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়ায় কাজও করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশিদের গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ সময় প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার ব্যবসায়ী আশিক বানাস ও মাওলানা মোহসিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশ কঙ্গোর ফেমি নদীতে নৌকা ডুবে 25 জন নিহত হয়েছে। রয়টার্স জানায়, বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মাইনডম্বে প্রদেশে নদীটি পারাপারের জন্য শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি রওনা করলে মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস। এদিকে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির স্থানীয় প্রশাসন। দেশটির এই দুর্ঘটনা প্রবণ নদীটিতে এর আগে গেল অক্টোবর মাসে 278 জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেলে 78 জনের মৃত্যুর ঘটনা ঘটে।
ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের ঘরের মাঠে ম্যাচ শুরু রাত 2টায়। ঘরের মাঠে নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখার লক্ষ্য টটেনহ্যামের। লিগে নিজেদের সবশেষ ম্যাচে সাউদাম্পটনকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে দারুণ ছন্দে আছে তারা। অন্যদিকে নিজেদের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টায় থাকা রেড ডেভিলসরা চাইবে এই ম্যাচে জিতে আত্মবিশ্বাস আরও বাড়াতে। লিগা সর্বশেষ ম্যাচে ম্যান সিটির বিপক্ষে দারুণ জয়ের পর নতুনভাবে উজ্জীবিত ম্যান ইউ চাইবে লিগ কাপেও এর ধারাবাহিকতা ধরে রাখতে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।